আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু মোদের বিদ্যালয় এইচএসসি 26 ব্যাচ। আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের লাস্ট ইউনিট অর্থাৎ ইউনিট 12 এর লেসন 1 এবং 2 পড়ব। লেসন 1 এবং 2 পড়ব। খুবই গুরুত্বপূর্ণ দুটো লেসন। তোমরা যদি দেখো বিগত সালে এই যে ওয়াটার এভরিওয়ার থেকে কিন্তু বিগত সালে কিন্তু অনেকবারই কিন্তু কোশ্চেন আসছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ এবং দ্বিতীয় যে প্যাসেজটা আছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, সেটা হচ্ছে দ্য গ্রেটা ইফেক্ট। ঠিক আছে, দ্য গ্রেটা ইফেক্ট, এই যে দ্য গ্রেটা ইফেক্টও আমরা পড়বো। এই দুইটা প্যাসেজ খুব ভালোভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং সহ আমি তোমাদেরকে আজকে পড়াই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং পড়ানোর পর আমরা যখন এমসিকিউ প্র্যাকটিসে যাবো, আমরা যখন কোশ্চেনে যাব, তখন তোমরা বুঝতে পারবা যে বিগত সালে এইখান থেকে কি পরিমাণ প্রশ্ন আসছে। ঠিক আছে, তো আর কথা বলবো না, আমরা ডিরেক্ট আমরা আমাদের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখেন, ওয়াটার এভরিওয়্যার অ্যান্ড অল দ্য বোর্ডস ডিড শ্রিঙ্ক, ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। একটা কবিতা আছে শুরুতে। এবার বলতেছে দেখো, কলেরিজ পোয়েম, কলেরিজ হচ্ছে একজন কবি। ঠিক আছে, এই কলেরিজের যে কবিতা, এটাই হচ্ছে কলেরিজের কবিতা। ঠিক আছে, বলাদ মানে গীতি কবিতা। ন্যারেটস বর্ণনা করা হয়েছে দ্য হাওয়ারিং শব্দের অর্থ হচ্ছে মর্মান্তিক সমুদ্রযাত্রার কথা বলা হয়েছে। সি ভয়েজ মানে সমুদ্রযাত্রার কথা বলা হয়েছে। সি ভয়েজ অফ অ্যান ওল্ড মেরিনার শব্দের অর্থ নাবিক, একজন বৃদ্ধ নাবিকের নাবিক। ঠিক আছে, মর্মান্তিক সমুদ্রযাত্রার কথা কলেরিজের কবিতায় বর্ণনা করা হয়েছিল। হু অ্যাট পয়েন্ট অফ হিজ জার্নি, তার জার্নির একটা পর্যায়ে, যাত্রার একটা পর্যায়ে, ডিডেন্ট হ্যাভ এনি ওয়াটার টু ড্রিঙ্ক, পান করার মতো কোনো পানি পেয়েছিল না। ঠিক আছে, বিকজ অফ এ কার্স, কিসের কারণে? একটা অভিশাপের কারণে। কার্স শব্দের অর্থ হচ্ছে অভিশাপ। নট অনলি দ্য কার্সড, শুধুমাত্র অভিশপ্ত নাবিকই নয়, কার্স ম্যারিনার, অভিশপ্ত নাবিকই নয়, উই টু নো, আমরা সবাই জানি, হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে পানির গুরুত্ব কতটা, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, উই নো দ্যাট, আমরা জানি যে, উই ক্যান নট সার্ভাইভ উইদাউট ইট, এটা ছাড়া আমরা কী করতে পারবো না? সার্ভাইভ, টিকে থাকতে পারবো না। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে 2/3 অফ আওয়ার বডি, আমাদের দেহের 3/2 ঠিক আছে, ইজ মেড আপ অফ ওয়াটার, পানি দ্বারা গঠিত। নট ফর নাথিং, অকারণেই বলা হয় না যে, এই যে ইট ইজ সেইড দ্যাট, অকারণে বলা হয় না যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম জীবন, এটা অকারণেই বলা হয় না। ইজ দেয়ার আ ক্রাইসিস ইন আওয়ার টাইম, ঠিক আছে, আমাদের এই সময় কি পানির কোনো সংকট রয়েছে? উইথ রিগার্ড টু অ্যাক্সেস, ঠিক আছে, আরও পরিষ্কারভাবে বলতে হয় যে টু ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার পানযোগ্য পানির কি অভাব আমাদের এই সময় রয়েছে? দ্য ইউনাইটেড নেশনস ইন আ মিটিং, জাতিসংঘের একটি মিটিংয়ে অর্থাৎ একটি সভায়, অন দ্য ইভ অফ দ্য নিউ মিলেনিয়াম, ঠিক আছে, নতুন সহস্রাব্দের প্রাককালের জাতিসংঘের একটি সভায় চিহ্নিত করা হয়েছে দ্য ড্রিঙ্কিং ওয়াটার, পানযোগ্য পানিকে চিহ্নিত করা হয়েছে প্রবলেম হিসেবে চিহ্নিত করা হয়েছে অ্যাজ অন অফ দ্য চ্যালেঞ্জেস ফর দ্য ফিউচার, এবং ভবিষ্যতের জন্য একটা প্রধান বাধা হিসেবে এই পরিষ্কার পানযোগ্য পানিকে চিহ্নিত করা হয়েছে। বাট ডু ইউ নিড টু ওয়ারি, কিন্তু আমাদের কি চিন্তার কোনো কারণ আছে অ্যাবাউট দ্য প্রবলেম, এই সমস্যাটা নিয়ে? অ্যাজ যেহেতু আওয়ার্স ইজ দ্য ল্যান্ড অফ রিভার, আমাদের দেশ মানে হচ্ছে দেশটা নদীমাতৃক দেশ, অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি অফ রেইনফল, আমাদের পর্যাপ্ত বৃষ্টিও হয়। এই যে মানে নদীমাতৃক দেশ, বৃষ্টি হয়, এখন এটা নিয়ে আমাদের পানি নিয়ে কি চিন্তা করার কোনো কারণ আছে? এছাড়াও উই হ্যাভ আ সি ইন আওয়ার ব্যাকইয়ার্ড, আমাদের পিছনে একটা কি রয়েছে? সমুদ্রও রয়েছে। অন অফ দ্য সোর্সেস অফ ওয়াটার, ঠিক আছে, পানির একটা উৎস হচ্ছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে পানির একটা উৎস হচ্ছে ইজ দ্য রিভার্স, নদী। রিভার্স আর এভরিওয়ার, নদী সর্বত্রই আছে আমাদের জীবনে, সাহিত্যে, অর্থনীতিতে এবং সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু নদীগুলো কি ভালো অবস্থায় আছে? আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দে আর নট, তারা নেই। এ ফিউ আর অলরেডি ডেড, ইতিমধ্যেই কিছু মারা গেছে। অ্যান্ড সেভারেল আর গোয়িং থ্রু দ্য পাঞ্জ অফ ডেথ, কিছু কিছু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। দ্য রিভার বুড়িগঙ্গা নদীটা ইজ অ্যান এক্সাম্পল অফ আর ডাইং রিভার, এই বুড়িগঙ্গা নদীটা হচ্ছে মৃতপ্রায় নদীরই একটা উদাহরণ। আর রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশ হয়েছে। হোয়াট ডাজ হ্যাপেন্ডেড টু দ্য রিভার, এই বুড়িগঙ্গা নদীর সাথে কি হয়েছে এবং কেন হয়েছিল, এই নিয়ে ডেইলি সান পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। বলা হয়েছে সেখানে ইটস ওয়াটার ইজ পলিউটেড, এটার পানি দূষিত। অ্যান্ড আ পারপিচুয়াল স্নেচ, একটা চিরস্থায়ী, পারপিচুয়াল শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী, স্নেচ শব্দের অর্থ দুর্গন্ধ, চিরস্থায়ী দুর্গন্ধ ফিলস দ্য ইয়ার অ্যারাউন্ড, ও চারপাশের বাতাসে কী থাকে? পরিপূর্ণ থাকে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, এটা এখন যেমনটা আছে আগে তেমনটা ছিল না, বা আগে যেমনটা ছিল এখন তেমনটা নেই। ঠিক আছে, সেকেন্ড হাফে চলে যাই। কি বলছে? দ্য রিপোর্ট সেজ দ্যাট, প্রতিবেদনে আরও বলা হয়েছে যে
দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট, এটা একটা গৌরবান্বিত অতীত ছিল। গ্লোরিয়াস শব্দের তো গৌরবান্বিত, পাস্ট মানে হচ্ছে অতীত ছিল। অনস ইট ওয়াজ এ ট্রিবিউটারি, ঠিক আছে, অন ইট ওয়াজ এটা হচ্ছে কি ছিল, একটা উপনদী ছিল। কি নদী ছিল? উপনদী ছিল। দ্য মাইটি গঙ্গা, গঙ্গার একটা উপনদী ছিল। অ্যান্ড ফ্লোয়েড ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী, এবং এটা ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হতো। গ্রাজুয়ালি, ধীরে ধীরে, ইট লস্ট ইটস লিঙ্ক, এটার লিঙ্ক মানে সংযুক্ততা বা কানেকশন হারিয়ে ফেলে উইথ দ্য গঙ্গা, গঙ্গার সাথে। অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং এই বুড়িগঙ্গা নামটা ধারণ করে। দ্য মুঘলস মার্ভেল মানে বিস্মিত হওয়া। মার্ভেল শব্দের অর্থ কি? মার্ভেল শব্দের অর্থ হচ্ছে বিস্মিত হওয়া, ঠিক আছে, লিখলাম না। মার্ভেল শব্দের অর্থ হচ্ছে বিস্মিত হওয়া। অ্যাট দ্য টাইড লেভেল অফ দ্য বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার স্রোতের যে লেভেল দেখে, ঠিক আছে, মুঘলরা বিস্মিত হয়েছিল। অ্যান্ড ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল, এবং তারা তাদের কি রাজধানী স্থাপন করেছিল জাহাঙ্গীরনগর অন ইটস ব্যাঙ্ক, ঠিক আছে, এর তীরে কি করেছিল? এর তীরে হচ্ছে তাদের রাজধানী স্থাপন করেছিল 1610 সালে, ইন 1610। দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার, এই নদীটা কি করতো? পরিষ্কার পানযোগ্য পানি সরবরাহ করতো, এবং সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যেও কী করতো? সহায়তা করতো। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম ঢাকা, জাহাঙ্গীরনগরের এই নামকরণ করা হয় ঢাকা। হুইচ গ্রিউ ইনটু এ হ্যাভিলি পপুলেটেড সিটি, যেটা কি ব্যাপক ঘনবসতিপূর্ণ শহরে পরিণত হয়েছিল। উইথ এ ক্রনিক মানে চরম শর্টেজ অফ স্পেস, জায়গার সংকুলন সহ একটা ব্যাপক ঘনবসতিপূর্ণ শহরে পরবর্তীতে এটা পরিণত হয়েছিল, যখন এর নামকরণ করা হয়েছিল ঢাকা। তারপরে কি বলতেছে দেখেন, দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাই শাকিং লাইফ আউট অফ ইট, এর জীবনটা, এই নদীটার জীবনটাকে শুষে নিয়ে, শাকিং লাইফ মানে শুষে নিয়ে কি করেছিল? এই শহরটা এই নদীটারে পুরস্কার দিয়েছিল। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং, মৃতপ্রায়, বিকজ অফ পলিউশন, কিসের কারণে? বিকজ অফ পলিউশনের কারণে এটা হচ্ছে মৃতপ্রায়। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস, বিশাল উচ্চমাত্রার বা বিশাল পরিমাণের টক্সিক কেমিক্যালস মানে হচ্ছে বিষাক্ত কেমিক্যালস, ঠিক আছে, অ্যান্ড ওয়েস্টেজ মানে ময়লা আবর্জনা, রাসায়নিক পদার্থ, টক্সিক কেমিক্যাল শব্দ অর্থ রাসায়নিক পদার্থ, আর ওয়েস্টেজ মানে ময়লা আবর্জনা, ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, কলকারখানার, হসপিটাল, ক্লিনিক অ্যান্ড হাউসহোল্ড, ঠিক আছে, বসতবাড়ি এবং অন্যান্য স্থাপনার যে ময়লা আবর্জনা এবং রাসায়নিক পদার্থ আর ডাম্পড ইন টু দ্য রিভার, প্রতিদিন নদীতে ফেলা হচ্ছে। দ্য সিটি অফ ঢাকা মানে ঢাকা শহর থেকে ডিসচার্জ নির্গত হচ্ছে অ্যাবাউট 4500 টন ময়লা আবর্জনা প্রতিদিন বের হচ্ছে ঢাকা থেকে, এবং মোস্ট অফ ইট অধিকাংশটাই ডিরেক্টলি রিলিজড ফেলানো হচ্ছে ইন্টু দ্য বুড়িগঙ্গা নদীর মধ্যে ফেলানো হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট DOE এর তথ্য অনুসারে 20,000 টন চামড়াজাত ময়লা আবর্জনা, টেনারিয়াস শব্দ অর্থ চামড়াজাত ময়লা আবর্জনা, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে সাম হাইলি উচ্চমাত্রার রাসায়নিক পদার্থ, আর রিলিজড ইন্টু ফেলা হয় ইন্টু দ্য রিভার এভরিডে, প্রতিদিনই এই নদীর মধ্যে ফেলানো হচ্ছে। বিশেষজ্ঞরা চিহ্নিত করেছে 9টা শিল্প এলাকাকে চিহ্নিত করেছে, 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা শিল্প এলাকাকে চিহ্নিত করেছে ইন মধ্যে অ্যান্ড অ্যারাউন্ড চারপাশে দ্য ক্যাপিটাল সিটি, ঢাকার মধ্যে এবং ঢাকার চারপাশে 9টা শিল্প এলাকাকে চিহ্নিত করেছে অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন, নদী দূষণের প্রধান, ঠিক আছে, উৎস হিসেবে, প্রাথমিক উৎস হিসেবে। তো এগুলো কী কী? টঙ্গী, তেজগাঁও, হাজারিবাগ, টারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল, ঠিক আছে। এবার বলতেছে দ্য রিভার উড নিড আ মনস্টার স্টোমাক টু ডাইজেস্ট অল দ্য ওয়েস্ট, ঠিক আছে, এই নদীটার একটা দৈত্যাকৃতির স্টোমাক প্রয়োজন। মনস্টার স্টোমাক শব্দার্থ দৈত্যাকৃতির পাকস্থলীর প্রয়োজন উপরের উল্লেখিত সকল ময়লা আবর্জনা হজম করার জন্য। দেয়ার ইজ আ লিমিট আপ টু হুইচ ইট ক্যান পুট আপ উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট, ক্রুয়েল মানে নিষ্ঠুর, আচ্ছা, থটলেস শব্দ বিচার বিবেচনাহীন কার্যক্রমেরও কি একটা সীমা থাকা উচিত, ঠিক আছে। দেয়ার আর আদার রিভার্স, এরকম আরও অনেক নদী রয়েছে ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে, দ্যাট আর সাফারিং দ্য সেম ফেট, তারা এই একই রকম ভাগ্যের শিকার। আনলেস, যদি না, উই টেক কেয়ার অফ আর রিভার্স, আমরা নদীগুলোর যত্ন না নেই, দেয়ার মে কাম এ টাইম, এমন একটি সময় আসবে, হোয়েন উই উইল ক্রাই, আমরা পানির জন্য আমরা কাঁদবো, ওয়াটার, পানির জন্য পানি বলে কাঁদবো, অ্যান্ড ফাইন্ড ইট নাও আর, এবং এটা কোথাও খুঁজে পাবো না। ওকে, তাহলে আমরা প্যাসেজ প্রথম থেকে শেষ পর্যন্ত প্যাসেজ পড়ছি, ক্লিয়ার। এবার এই প্যাসেজ থেকে বিগত সালে আসা MCQগুলো একটু দেখি। বালাদ মানে হচ্ছে গীতি কবিতা, বালাদ মানে কি? বালাদ মানে হচ্ছে গীতি কবিতা। এটা হচ্ছে সিম্পল ন্যারেটিভ পোয়েম, কী হবে? এটা হবে হচ্ছে সিম্পল ন্যারেটিভ পোয়েম, ক্লিয়ার। দ্য ওয়ার্ড কার্স মানে হচ্ছে অভিশাপ, কার্স শব্দের অর্থ কি? কার্স শব্দের অর্থ হচ্ছে অভিশাপ, ঠিক আছে। কার্স শব্দের অর্থ হচ্ছে অভিশাপ। কোনটা হবে দেখেন, এই যে
ডিভাইন ডিক্রি অফ ডিস্ট্রাকশন, ঠিক আছে, ডিভাইন ডিক্রি অফ ডিস্ট্রাকশন, এটা মাথায় রাখতে হবে। সার্ভাইভ মানে হচ্ছে টিকে থাকা, সার্ভাইভ মানে কি টিকে থাকা, এর হবে হচ্ছে এক্সিস্ট বা বেঁচে থাকা, ঠিক আছে, টিকে থাকা বলতে পারি বা আমরা বেঁচে থাকাও বলতে পারি, টিকে থাকা বা বেঁচে থাকা বা বেঁচে থাকা। দ্য ওল্ড ম্যারিনার হ্যাড এ ভেরি ড্যাশ সি ভয়েস, ঠিক আছে, যন্ত্রণাদায়ক, ঠিক আছে, এই যে মর্মান্তিকের কথা বলা আছে, ঠিক আছে। আমরা যখন প্যাসেজটা পড়ছিলাম তখন দেখেন এখানে কি বলা হয়েছিল, যে হাওয়ারিং সি ভয়েস মানে মর্মান্তিক সমুদ্রযাত্রার কথা বলা হয়েছিল, তাই না? তা মর্মান্তিকের মিনিং বা যন্ত্রণাদায়ক মর্মান্তিক একই, সিমিলার অর্থ, ঠিক আছে। তাহলে এই যে এখন হয়েছে এটা হচ্ছে যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক, ঠিক আছে। দ্য বেস্ট সিনোনিম অফ পারপিচুয়াল, পারপিচুয়াল মানে হচ্ছে চিরস্থায়ী, পারপিচুয়াল শব্দ অর্থ কি, পারপিচুয়াল শব্দ অর্থ হচ্ছে চিরস্থায়ী, চিরস্থায়ী। স্টেবল, ঠিক আছে, স্টেবল মানে স্থায়ী। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং শেপ, শেপ শব্দের অর্থ হচ্ছে অবস্থা, শেপ শব্দের অর্থ কি, শেপ শব্দের অর্থ হচ্ছে অবস্থা, ঠিক আছে, শেপ শব্দের অর্থ অবস্থা, শেপ শব্দের অর্থ কি অবস্থা। কোনটা হবে দেখেন, কন্ডিশন, এই যে কন্ডিশন, কন্ডিশন শব্দের অর্থ কি অবস্থা, ক্লিয়ার। তারপরে দেখি কি বলছে, হাউ আর দ্য রিভার্স রিলেটেড টু লিটারেচার, কীভাবে এই নদী সাহিত্যের সাথে কি সম্পর্কযুক্ত সেটা বলছে। কারণ কি দেখেন, এই নদী অনেক, ঠিক আছে, কবি সাহিত্যিকদের কি করেছিল, অনুপ্রাণিত করেছিল, ঠিক আছে, অনেক কবি সাহিত্যিকদের কি করেছিল, অনুপ্রাণিত করেছিল অনেক। যেমন আপনার বাংলা দ্বিতীয় পত্রে পড়েছেন সোনার তরী আছে, তারপর 9-10 আমরা পড়বো, মানে আপনারা পড়ছেন যে কপোতাক্ষনাথ, অনেক এরকম অনেক আছে। দ্য ওয়ার্ড ইন আইডেন্টিফাই, আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, আইডেন্টিফাই শব্দ অর্থ কি, এই যে আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করা, ঠিক আছে, লিখে দিচ্ছি। আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করা বা খুঁজে বের করা, এই যে ট্রেসড আউট, ঠিক আছে, এটি কী হবে, ট্রেসড আউট হবে। দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ, কিসের কারণে, টক্সিক কেমিক্যালসের কারণে বা বিকজ অফ পলিউশনের কারণে, ঠিক আছে, এই পাশে পলিউশনও লিখে দিলাম, বিকজ অফ, যদি পলিউশন থাকে উত্তর কিন্তু পলিউশনও হবে, ক্লিয়ার। তারপরে দেখেন কি বলছে, দ্য ওয়ার্ড ট্রিবিউটারি, ট্রিবিউটারি কী হবে, ট্রিবিউটারি মানে হচ্ছে ছোটো নদী, বলতে পারি কি ট্রিবিউটারি শব্দ অর্থ, ট্রিবিউটারি শব্দ অর্থ কি হচ্ছে ছোটো নদী, ছোট নদী। এই যে স্ট্রিম, স্ট্রিম শব্দের অর্থ কি, স্ট্রিম শব্দের অর্থ ছোট নদী, ক্লিয়ার। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, কোনটা, আচ্ছা এই যে এইটা, জাহাঙ্গীরনগর ওয়াজ অনস কল্ড ঢাকা, এটা হচ্ছে কি ফলস তথ্য, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি ড্যাশ ফাউন্ডেড, মুঘলরা তারা তাদের কি করেছিল, রাজধানী স্থাপন করেছিল, মুঘলস, এই যে দ্য মুঘলস, ঠিক আছে, দ্য মুঘলস ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল অন দ্য ব্যাঙ্ক অফ দ্য বুড়িগঙ্গা। তারপরে দেখেন হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং শেপ, শেপ শব্দের অর্থ কি, শেপ শব্দের অর্থ হচ্ছে কি বলছিলাম, শেপ শব্দের অর্থ হচ্ছে অবস্থা, ঠিক আছে, শেপ শব্দের অর্থ হচ্ছে অবস্থা, ঠিক আছে, এটা কোনটা হবে, এই যে কন্ডিশন, ঠিক আছে। দ্য বেস্ট সিনোনিম অফ টক্সিক, টক্সিক শব্দের অর্থ হচ্ছে পয়জনাস, বিষাক্ত, টক্সিক শব্দের অর্থ পয়জনাস বা বিষাক্ত, ঠিক আছে। হুইচ অন অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস, কোনটা হচ্ছে ফলস সেটা হবে। দ্য রিভার্স আর দ্য অনলি সোর্সেস অফ ওয়াটার, না, দ্য টাইড লেভেল অফ বুড়িগঙ্গা ওয়াজ সারপ্রাইজিং, এটাও সত্য। ইট ওয়াজ কানেক্টেড উইথ দ্য রিভার ধলেশ্বরী, এটা মিথ্যা, এটা ধলেশ্বরীর সাথে কানেক্টেড ছিল না, এটা গঙ্গার সাথে কানেক্টেড ছিল, ঠিক আছে, এবং ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে গিয়ে এটা গঙ্গায় পতিত হতো, যার কারণে এটা ফলস, ঠিক আছে, এটা ফলস, এই যে ফলস। তারপরে দ্য বুড়িগঙ্গার ওয়াটার ফিলস দ্য ইয়ার, ঠিক আছে, স্টিংক্ট, দুর্গন্ধে পরিপূর্ণ, ঠিক আছে, পারপিচুয়াল স্নেচ, চিরস্থায়ী দুর্গন্ধ ছিল, আমরা প্যাসেজে পড়ছিলাম, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিসচার্জ, ডিসচার্জ শব্দের অর্থ হচ্ছে নির্গত হওয়া, ঠিক আছে, এই যে ডিসচার্জ শব্দের অর্থ হচ্ছে নির্গত হওয়া, নির্গত হওয়া, ঠিক আছে, এই যে থ্রো। দ্য ওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল মিন, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্পের সাথে যেটা যুক্ত সেটাকে ইন্ডাস্ট্রিয়াল বলে, যে ম্যানুফ্যাকচারিং, এটা কী হবে, ম্যানুফ্যাকচারিং হবে, ঠিক আছে। বুড়িগঙ্গা ইজ ডেথ বেড, মৃত্যু সজ্জায়, ডেথ বেড শব্দের অর্থ কি,
শব্দের অর্থ হচ্ছে মৃত্যু সজ্জা, এই যে লিখে দিচ্ছি, মৃত্যু সজ্জা, ডেথবেড। কেন এটা হচ্ছে, কেন মৃত্যু সজ্জায় আছে সেটা দেখতে হবে, ঠিক আছে। এই যে পলিউশনের কথা, এই যে বিকজ অফ পলিউশন বলছিলাম, এই যে পলিউশন, ঠিক আছে, পলিউশনের কারণে। হাউ ডিড দ্য সিটি পে ব্যাক, কীভাবে এই শহরটা প্রদান করছে রিওয়ার্ড, পুরস্কার প্রদান করছে এই নদী বুড়িগঙ্গাকে, কীভাবে করছে? বাই টেকিং ইটস লাইফ, এর জীবনটাকে কেড়ে নিয়ে, এই যে এর জীবনটাকে কেড়ে নিয়ে। দ্য বুড়িগঙ্গা ইজ ড্যাশ দ্য গঙ্গা, কী হবে? ওয়াজ এ ব্রাঞ্চ অফ, একটা শাখা ছিল, কী ছিল? এই যে ওয়াজ এ ব্রাঞ্চ অফ গঙ্গা, ঠিক আছে। আচ্ছা এবার দেখেন, এবার আমরা কোশ্চেনে চলে আসছি। এইখানে কিছু বোর্ডের কোশ্চেন দেওয়া আছে, যেমন দেখেন ঢাকা বোর্ড, তারপরে হচ্ছে সিলেট বোর্ড 17 সালের কোশ্চেন দেওয়া আছে, তারপরে দেখেন এই যে যশোর বোর্ড 17 সালের কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে আপনারা সলভ করে ফেলবেন। পাশে কিন্তু এই যে উত্তর আমি কিন্তু অ্যাড করে দিছি, ঠিক আছে, অ্যান্সারও দেওয়া আছে, প্লাস কি দেওয়া আছে, কোশ্চেনও কিন্তু দেওয়া আছে। ক্লিয়ার? এই যে কোশ্চেন দেখে নেন, অ্যান্ড দেন এই যে হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? অ্যান্সার দেখে পুরোটা কী করতে হবে? সলভ করে ফেলতে হবে। আচ্ছা এবার দেখেন ওই 12 অর্থাৎ ইউনিট 12 আরও একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ হচ্ছে দ্য গ্রেটা ইফেক্ট। ক্লিয়ার? কি বলছে এখানে আমরা একটু দেখি, ইম্পর্টেন্ট প্যাসেজ। ওকে, গ্রেটা থর্নবার্গ একজনের নাম, ঠিক আছে, অ্যাজ অ্যান এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট, একজন পরিবেশবাদী কর্মী। শি ওয়াজ বর্ন ইন স্টকহোম, সুইডেনের স্টকহোমে তিনি জন্মগ্রহণ করেন 2003 সালে। হোয়েন শি ওয়াজ 8, যখন তার বয়স 8 হলো, হি স্টার্টেড লার্নিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, সে জলবায়ু পরিবর্তন সম্পর্কে কী করলো? শিখতে শুরু করেছে। দ্য মোর শি লার্ন, যতই বেশি সে শিখছিল, শি মোর ব্যাফেল্ড, তত বেশি সে ব্যাফেল্ড হচ্ছিল। ব্যাফেল্ড শব্দের অর্থ হচ্ছে বিস্মিত হওয়া। কী হওয়া? সে বিস্মিত হচ্ছিল। শি বিকেম অ্যাজ টু হোয়াই, মানে সে তত বেশি বিস্মিত হচ্ছিল। হোয়াই সো লিটিল ওয়াজ বিং ডান অ্যাবাউট ইট, কেন এই জলবায়ু পরিবর্তন নিয়ে এত অল্প কাজ করা হচ্ছে? খুবই মেজর একটা ইস্যু, কিন্তু কেন এত অল্প কাজ করা হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে, এটা জেনে সে কী হচ্ছিল? সে বিস্মিত হয়ে যাচ্ছিল। অ্যাট দ্য এজ অফ 11 বছর বয়সে গ্রেটা বিকাম সো স্যাড অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, মানে জলবায়ু পরিবর্তন নিয়ে সে এতটাই দুঃখিত হয়েছিল যে শি টেম্পোরারিলি স্টপড স্পিকিং, সে প্রাথমিকভাবে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলা বন্ধ করে দেয়। ক্লিয়ার? গ্রেটা হ্যাজ অ্যাসপারাগার সিনড্রোম, ঠিক আছে, তার একটা সমস্যা ছিল, সেটা বলা হয় অ্যাসপারাগার সিনড্রোম, একটা কন্ডিশন, এমন একটা অবস্থা দ্যাট এফেক্টস, ঠিক আছে, হাউ পিপল সোশ্যালাইজ, ঠিক আছে। তারপরে বলছে দেখেন, বাট গ্রেটা ভিউজ আর কন্ডিশন, কিন্তু এই যে অ্যাসপারাগার যে সিনড্রোম, এই সিনড্রোমটাকে গ্রেটা কী হিসেবে দেখতো? তার এই অবস্থাটাকে সে ভিউজ মানে দেখতো অ্যাজ আ পজিটিভ, মানে ইতিবাচক হিসেবেই দেখতো, এবং এটাকে বলতো তো সুপার পাওয়ার হিসেবে বলতো, ঠিক আছে। শি সেস ইট, মানে সে বলতো যে, এটা বলতো যে হেল্পস আর, সে মানে এই জিনিসটাই অ্যাসপারাগার সিনড্রোমটা তাকে সাহায্য করেছে সি দ্য ওয়ার্ল্ড ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, স্পষ্টভাবে পুরো পৃথিবীকে দেখতে এই সিনড্রোমটা তাকে কী করেছে? সাহায্য করেছে। অ্যান্ড দ্যাট দেয়ার আর নো গ্রে, এবং এই কারণে নো গ্রেসিস হোয়েন ইট কামস টু ক্লাইমেট, যখন ক্লাইমেট চেঞ্জের কথা আসে তখন কোনো কী নেই? গ্রে এরিয়াস নেই, মানে ধূসর এলাকা নেই, ঠিক আছে, কনফিউজিং কন্ডিশন নেই আর কি। ইন আগস্ট 2008 সালের আগস্ট মাসে গ্রেটা ডিসাইডেড টু টেক অ্যাকশান, গ্রেটা সিদ্ধান্ত নেয় যে কী করবে? এটার বিরুদ্ধে অ্যাকশান নেবে, পদক্ষেপ নেবে। ইনস্টিড অফ গোয়িং টু স্কুলে যাওয়ার পরিবর্তে শি মেড এ লার্জ সাইন, সে একটা বিশাল বড় সাইনবোর্ড তৈরি করে, এই যে লার্জ সাইন, দ্যাট রিড, ঠিক আছে, যেখানে বলা হয়েছে স্কলজেক ফর ক্লাইমেট, ঠিক আছে, সুইডিশ ভাষায় বলা হয়েছে, যার ইংরেজিতে বললে হয় স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট, মানে জলবায়ু পরিবর্তনের জন্য স্কুল ধর্মঘট, বা জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট। অ্যান্ড কামলি স্যাট ডাউন, এবং শান্তভাবে বসে যায় আউটসাইড দ্য সুইডিশ পার্লামেন্টের বাইরে শান্ত হয়ে বসে পড়ে, ঠিক আছে। হার এইম, তার লক্ষ্য কী ছিল? তার লক্ষ্য ছিল টু মেক পলিটিশিয়ানস টেক নোটিস, সে কী করবে? পলিটিশিয়ানদের দৃষ্টি আকর্ষণ করবে। অ্যান্ড অ্যাক্ট টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং, এবং ঠিক আছে একটু পদক্ষেপ নেবে, জলবায়ু পরিবর্তন বন্ধ করার জন্য পদক্ষেপ নেবে। গ্রেটাস স্ট্রাইক ওয়াজ পিকড আপ, তুলে ধরা হয়েছিল বাই দ্য সুইডিশ মিডিয়ায় তুলে ধরা হয়েছিল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এবং বিশ্ব স্টার্টেড টু স্প্রেড, মানে এটা কী করছিল? বিস্তার লাভ করতে শুরু করেছিল। সুন এনাফ, খুব শীঘ্রই, টেন্স অফ থাউজেন্ড অফ স্টুডেন্টস, 10 থেকে হাজার ছাত্রছাত্রী অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের, জয়েন্ট হার, অংশগ্রহণ করেছিল এই যে তার এই ধর্মঘটে, ফ্রাইডেজ ফর ফিউচার স্ট্রাইকস, ঠিক আছে,
মানে এই স্ট্রাইকে তারা কি করে, অংশগ্রহণ করে, এই ধর্মঘটে অংশগ্রহণ করে। স্কিপিং স্কুল বন্ধ দিয়ে অন ফ্রাইডে, শুক্রবার স্কুল বন্ধ দিয়ে, টু প্রোটেস্ট, প্রতিবাদ জানানোর জন্য জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে। ক্লিয়ার? আর ফার্স্ট হাফ পড়লাম, এবার আমরা সেকেন্ড হাফে যাব। 2019 সালের মার্চ মাস, ক্লাইমেট ক্যাম্পেইনার্স, ঠিক আছে, পরিবেশবাদী কর্মীরা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের মানে পরিবেশবাদী কর্মীরা ইন্সপায়ার্ড বাই দ্য গ্রেটার দ্বারা অনুপ্রাণিত হয়ে কেম টুগেদার, তারা একত্রিত হয়েছিল টু কোঅর্ডিনেট, ঠিক আছে, কোঅর্ডিনেট মানে সহযোগিতা প্রদান, মানে অংশগ্রহণ করেছিল বা সমন্বয় করতে চেয়েছিল দ্য ফার্স্ট গ্লোবাল স্ট্রাইক, ঠিক আছে, প্রথম বৈশ্বিক ধর্মঘট ফর ক্লাইমেট, জলবায়ুর জন্য যে প্রথম বৈশ্বিক ধর্মঘট, এটা একসাথে কোঅর্ডিনেট, সমন্বয় করতে চেয়েছিল, অর্থাৎ সম্পন্ন করতে চেয়েছিল। ওভার 1.6 মিলিয়ন পিপল ফ্রম 125 কান্ট্রিজ টুক পার্ট, 125টা দেশ থেকে 1.6 মিলিয়ন স্টুডেন্ট কী করেছিল, সেখানে অংশগ্রহণ করেছিল। সিন্স আর স্ট্রাইক বিগান, যখন তার বিজ্ঞানটা শুরু হলো, গ্রেটাস লাইফ হ্যাজ বিকাম অ্যান ওয়ার্ল্ড ওয়াইড, তার জীবনটা কিসের মতো হয়ে গেল, ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, মানে হচ্ছে প্রচুর ব্যস্ততার মধ্যে চলে গেল, ঠিক আছে, প্রচুর ব্যস্তময় পরিস্থিতির মধ্যে চলে গেল। শি হ্যাজ গিভেন রাউজিং স্পিচেস, সে কী করলো, তেজোদ্দীপ্ত বক্তব্য দিল, কাদের সামনে, পলিটিশিয়ান, রাজনীতিকবিদ, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সামনে, ইউকে পার্লামেন্টের সামনে এবং বিভিন্ন প্রতিবাদীদের সামনে এবং আরও অনেকের সামনে সে কী করলো, তেজোদ্দীপ্ত ভাষণ দিল। শি হ্যাজ অ্যাপিয়ার্ড, মানে তাকে তুলে ধরা হলো, বিভিন্ন প্রামাণ্য চিত্রে তুলে ধরা হয়েছিল, অ্যান্ড হ্যাড লর্ডস অফ বুক, বিভিন্ন বইয়ে তাকে নিয়ে কী করা হয়েছিল, আর্টিকেল লেখা হয়েছিল অ্যাবাউট হার, তার সম্পর্কে। শি হ্যাজ ইভেন বিন নমিনেটেড, এবং কি সে নোবেল পিস প্রাইজের জন্য কী হয়েছিল, মনোনীত হয়েছিলেন। আগস্টের 2019 সালের আগস্ট মাস, গ্রেটার ট্রাভেল অন আ ওয়াইন্ড অ্যান্ড সোলার পাওয়ার্ড বোট ফ্রম প্লাইমাউথ ইউকে টু নিউ ইয়র্ক ইউএসএ, ঠিক আছে, বাতাস এবং সৌরশক্তিতে চালিত একটা নৌকা নিয়ে সে কী করলো, ইউকের প্লাইমাউথ থেকে ইউএসএ নিউ ইয়র্ক পর্যন্ত কী করলো, ভ্রমণ করলো। এই জার্নিটা 15 দিন সময় নিয়েছিল। হার প্যাশনেট স্পিচ, তার একটা আবেগময়ী বক্তব্য ছিল। আবেগময়ী বক্তব্যটা কি, ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস, তোমরা আমার স্বপ্নকে চুরি করেছো, অ্যান্ড মাই চাইল্ডহুড, আমার শৈশবকে চুরি করেছো, উইথ ইয়োর এমটি ওয়ার্ডস, শূন্য মিথ্যা বুলি দিয়ে বা তোমাদের শূন্য কথা দিয়ে। উই আর ইন দ্য বিগিনিং অফ ম্যাস এক্সটিংশন, আমরা এখন, ম্যাস এক্সটিংশন মানে হচ্ছে কি, গণবিলুপ্তির একদম শুরুর দিকে রয়েছে। অ্যান্ড অল ইউ ক্যান টক অ্যাবাউট, মানে তোমরা টাকা নিয়ে কথা বলতেছো, অ্যান্ড ফেইরি টেলস অফ এটার্নাল ইকোনমিক গ্রোথ, এবং চিরস্থায়ী অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে তোমরা কথা বলতেছো। হাউ ডেয়ার ইউ, তোমাদের সাহস হয় কীভাবে। হ্যাজ ড্রন মাচ অ্যাটেনশন, কী করেছিল, একটা দৃষ্টি মানে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছিল অল ওভার দ্য, পুরো বিশ্বে, তার এই ভাষণটা পুরো বিশ্বে কী করেছিল, দৃষ্টি আকর্ষণ করেছিল। থার্নবার্গ ওয়াজ নোন ফর চেঞ্জিং, থার্নবার্গ হচ্ছে পরিচিতি লাভ করছে জলবায়ু সম্পর্কে যে মানুষের যে ধারণা, এই ধারণা পরিবর্তন করতে গিয়েই সে সবার সামনে আলোচিত হইতে বা সে সবার সামনে আসছে, যে হাউ সাম পিপল থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ। হার ইম্প্যাক্ট ইজ কল্ড, তার এই ইম্প্যাক্টটাকেই বলা হয় দ্য গ্রেটা ইফেক্ট, দ্য গ্রেটা ইফেক্ট। ওই জলবায়ু পরিবর্তনের জন্য তার যে কাজ, তার যে প্রভাব, ঠিক আছে, এটাকেই বলা হয় দ্য গ্রেটা ইফেক্ট। ক্লিয়ার? গ্রেটা হ্যাজ নেমড রোজা পার্ক, সে রোজা পার্কের নাম উল্লেখ করছে। তিনি একজন নাগরিক অধিকার কর্মী ছিলেন। অ্যাজ ওয়ান অফ হার গ্রেটেস্ট ইন্সপিরেশন, তার একটা প্রধান অনুপ্রেরণা ছিল। ইন দ্য 1915 রোজা স্পার্ক দ্য সিভিল রাইটস মুভমেন্ট, সে কী করে, নাগরিক অধিকারের একটা আন্দোলন শুরু করে, দ্যাট ইমপ্রুভ দ্য লিভ, যেটা জীবন এবং আফ্রিকান আমেরিকানদের কি, মানে যে চিকিৎসা সুবিধা কী করেছিল, আরও উন্নত করতে পেরেছিল তার এই আন্দোলনটা। ক্লিয়ার? তাহলে আমরা দ্য গ্রেটা ইফেক্ট প্যাসেজটা পড়লাম। এবার গ্রেটা ইফেক্ট থেকে দেখি যে কী কোশ্চেন আসছে আমাদের, বা আসে নাই, বা কী ধরনের কোশ্চেন আসতে পারে, এমসিকিউগুলো কেমন হতে পারে, আমরা সেটা দেখব। হোয়াট মোটিভেটেড গ্রেটা থার্নবার্গ টু বিগিন হার ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, এই যে এটা, এ ল্যাক অফ অ্যাকশন অন ক্লাইমেট চেঞ্জ বাই পলিটিশিয়ান। এই যে এটা হবে, ঘাটতি ছিল, ঠিক আছে। কেন হয়েছিল, কারণ এত বড় একটা প্রবলেম, কিন্তু এই প্রবলেম নিয়ে কারো কোনো হেডেক নেই, মাথা ব্যথা নেই, এটার জন্যই কী করছিল সে, এই ক্লাইমেট চেঞ্জের জন্য ওই যে ঘাটতির কারণে সেটা দেখে নামছিল। দ্য ওয়ার্ল্ড ওয়াইন্ড ইন দ্য সেন্টেন্স, ওয়ার্ল্ড ওয়াইন্ড মানে হচ্ছে ব্যস্ত, ঠিক আছে, হিস্টিক সিচুয়েশান, ব্যস্তময় জীবন, ঠিক আছে, ব্যস্তময় অবস্থা, ব্যস্তময় অবস্থা। ক্লিয়ার? হোয়াট ডাজ গ্রে এরিয়াস, মানে কনফিউজিং সিচুয়েশান। এই যে গ্রে এরিয়াস শব্দ অর্থ কি, কনফিউজিং সিচুয়েশান, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ কিন্তু। তারপরে দেখেন কি বলছে, হোয়াট ওয়াজ দ্য পারপোজ অফ গ্রেটাস স্পিচ, ইউ হ্যাভ স্টোলেন মাই ড্রিমস অ্যান্ড মাই চাইল্ডহুড।
এটার মানে কি বোঝাইছে? এটা বোঝাইছে যে এই যেটা টু এমফেসাইজ দ্য সেভারিটি ক্লাইমেট ইন অ্যাকশনস, ঠিক আছে, এই যেটা বোঝাইছে। হোয়াট ডাজ দ্য ফ্রেজ এমটি ওয়ার্ডস, মানে মিথ্যা বলি, এমটি ওয়ার্ড শব্দ অর্থ কি? এমটি ওয়ার্ড শব্দ অর্থ হচ্ছে মিথ্যা বলি, ঠিক আছে, এই যে লিখে দিচ্ছি মিথ্যা বলি বা মিথ্যা কথা, ঠিক আছে, এই মিনিংলেস প্রমিসেস, এই যে মিনিংলেস প্রমিসেস, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ সুপার পাওয়ার, ঠিক আছে, সুপার পাওয়ার বলতে কি বোঝাইছে আসলে? এ স্পেশাল অ্যাবিলিটি, এই যে এ স্পেশাল অ্যাবিলিটি বোঝাইছে, ক্লিয়ার? আমরা কিছু এমসিকিউ দেখলাম। আচ্ছা, এবার দেখেন এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, এই দেখেন প্র্যাকটিস করার জন্য কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেন আপনি তখনই পারবেন যখন আপনি প্যাসেজ ভালোভাবে পড়বেন, প্যাসেজ ভালোভাবে বুঝবেন, তখনই আপনি নিজেই কোশ্চেন লিখতে পারবেন, ওকে? কোশ্চেন, এবং দেখেন পরে কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, খুব সহজ ভাষায় অ্যান্সার দেওয়া আছে, ক্লিয়ার? কঠিন কোনো ভাষায় অ্যান্সার এখানে দেওয়া হয়নি, পড়লেই বুঝতে পারবেন। আর সবথেকে বড় বিষয় যেটা বললাম, প্যাসেজ যদি ভালোভাবে পড়ো তাহলে তোমরা নিজেই কিন্তু এর অ্যান্সার করতে পারবা, মুখস্থ করে লেখার কোনো দরকার নেই, জাস্ট আইডিয়াটা নিয়ে কীভাবে লিখতে হয় নিজের প্যাটার্ন অনুযায়ী প্যাসেজের সাথে মিলাই লিখবা, ওকে? বোঝা গেছে? তাহলে এটা আমাদের ইউনিট 12-এর উপর ক্লাস ছিল, আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই কিন্তু ইউনিট 12 পর্যন্তই, ঠিক আছে। আমাদের ধারাবাহিক যে ইংলিশ ক্লাসগুলো কিন্তু শেষ, ঠিক আছে। এই ক্লাসগুলো করলে ইংলিশ ফার্স্ট পেপারের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্যাসেজ তোমার হয়ে যাবে, এক্সট্রাভাবে আর কোনো প্যাসেজ পড়ার দরকার নেই, ওকে? তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।